আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং লোমহর্ষক বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন, একের পর এক শেখ হাসিনার বিষয়ে ব্যাপক তথ্য প্রকাশ করছে জাতীয় গুম কমিশন। রীতিমতো অবাক হবেন এবার, হত্যাকাণ্ড কিভাবে পরিচালনা করা হয়েছিল। গুমের পর বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয় এবং সেই হত্যাকৃত লাশ সিমেন্টের ব্যাগে ভরে নদীতে ফেলে দিত তারা। এমন লোমহর্ষক প্রতিবেদন তারা তুলে ধরছে। সে সাথে আরও রীতিমতো অবাক হয়ে যাবেন, $500 কোটি লুট। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এবার দুর্নীতির অনুসন্ধানের রুল। এ সকল বিষয়ে জানবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব, অবশেষে আওয়ামী লীগের এক নেতা আটক হলো। সাবেক এমপি নদভী আটক হয়েছে। তিনি চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তাকে কেন আটক করা হলো সে বিষয়টাও জানতে পারবেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী নদীও গ্রেপ্তার হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হলো, হঠাৎ করে কি অপরাধ তার, এবং জানা যায় 2009 সালের ঘটনা। আরও কি কি বিষয়ে এই নদীর বিরুদ্ধে উঠে এসেছে তাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার তারেক রহমানের বার্তা। অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। শুধু তাই নয়, তিনি এক তথ্য দিয়ে বলেছেন, নির্বাচন কবে জনগণের তা জানার অধিকারও আছে। এমন দাবি করে বসেছেন এই সময় তারেক রহমান। আরও কি কি বিষয় উঠে এসেছে এবং তিনি কি বললেন, ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ রিপোর্টটাও তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি সেই গুমের ঘটনা। ইতিমধ্যে আপনারা জানেন, জাতীয় গুম কমিশন ইতিমধ্যে তারা প্রকাশ করেছে তাদের রিপোর্ট। সেটা ডক্টর ইউনূসের হাতে তুলে দিয়েছে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই গুমের ঘটনায় জড়িত ছিলেন। তবে এবার যে বিষয়টা বেরিয়ে আসলো, রিপোর্টে কি উঠে আসছে, গুমের পর বেশিরভাগ ব্যক্তিকে হত্যা এবং সেই হত্যাকৃত লাশ সিমেন্টের ব্যাগে ভরে নদীতে ফেলে দিত। এমন লোমহর্ষক প্রতিবেদন উঠে এসেছে। কতটা অমানবিক হলে এমন কাজ করতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার বেশিরভাগ ব্যক্তিকে হয় হত্যা করা হয়েছে, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগে দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। শনিবার বিকালে 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়েছে। এতে গুম হওয়া ব্যক্তিদের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী গুমের পর মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদনও পাওয়া যাচ্ছে। একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া অনেককে মিথ্যা মামলায়ও ফাঁসানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাবে কর্মরত সামরিক কর্মকর্তা এই পদ্ধতিকে মরদেহ ডুবিয়ে দেওয়ার আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে গুম সংক্রান্ত কমিশন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততারও প্রমাণ পেয়েছে তারা। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়ার রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন বলেও জানানো হয়েছে। তাহলে চিন্তা করুন কতটা অমানবিক হলে এমন কাজ করতে পারে, যেখানে গুমের পর বেশিরভাগ ব্যক্তিকে হত্যা এবং সিমেন্টের ব্যাগে লাশ নদীতে ফেলে দিত তারা। অন্যদিকে যে আরো দুর্নীতির খবর, তা তো আরো লোমহর্ষক দুর্নীতি, যেখানে উঠে এসেছে $500 কোটি লুট। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে এবার দুর্নীতির অনুসন্ধানের রুল করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 5 বিলিয়ন বা $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের দুদক নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করে বলেও তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই আত্মসাতের কাজ তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। এদিকে কিন্তু এবার আটক হয়েছে সাবেক এমপি নদভী। তাকে এবার আটক করা হয়েছে। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আবু রোজা মোহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত বছরের 19 নভেম্বর
কেরানীহাট বান্দরবন সড়কের সাতকানিয়ায় দস্তিদার হাটে সরকার পতন ও ঘোষিত নির্বাচন তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছিল। এ সময় সংসদ সদস্য এই নদবী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ সহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি গুলি বর্ষণ করে ও ককটেলও বিস্ফোরণ ঘটায়, আতঙ্ক সৃষ্টি করে। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। সেই প্রেক্ষিতে মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে ছাত্রলীগের নেত্রী এই নদীকে। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী ছিলেন। হঠাৎ করে তাকে কেন গ্রেফতার করা হলো? তাকে গ্রেফতারের পর ব্যাপক সমালোচনা হচ্ছে। মূলত নিষিদ্ধ ছাত্র সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি এই নদীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শাখা ছাত্রলীগের এই নেত্রী নদীকে গ্রেফতার করা হয়েছে। নদীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। প্রসঙ্গত, গত 23 অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায় 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে ছাত্রলীগ। দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা নরকে পরিণত করে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসদের নানাভাবে নির্যাতনের শিকার হয়। এবারের ছাত্র জনতার আন্দোলনের শুরুর দিকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচার ভয়াবহ নৃশংসতা চালিয়ে দেশের মানুষকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে। ছাত্রলীগ নিষেধের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়, বিশেষ করে গত 15 বছরে স্বৈরাচারী শাসনামলের বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃত্বপ্রীতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নের নানাবিধ নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডেও জড়িত ছিল। এ সম্পর্কিত তথ্য প্রমাণ দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার অবশেষে কিন্তু তারেক রহমান বললেন অচিরে নির্বাচনী রোড ম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সে সাথে তিনি বলেছেন, নির্বাচন কবে জনগণের তা জানার অধিকার আছে, এমনটা দাবি করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন নানা ধরনের বিষয়ও কিন্তু হচ্ছে। মূল্যের কারণে কিন্তু মানুষের নাজেহাল অবস্থা। তাই সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মানুষের কাছে মুখ্য হয়ে উঠতে পারে। সংস্কারে বিলম্বের জন্য মানুষকে কষ্ট না দেয় সেই পথেই এগোনো প্রয়োজন। রাষ্ট্র ফ্যাসিস্ট মুক্ত রাখতে চাইলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে যদি অন্তর্বর্তী সরকার উপদেষ্টার চেহারায় অস্বস্তি দেখা যায়, জন আকাঙ্ক্ষা বিরোধী, এমনটা দাবি করেন তারেক রহমান। তিনি আরো বলেন, এটি জাতির জন্য বড় চিন্তার বিষয়। অন্তর্বর্তী সরকার অচিরেই নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করবে বলেও প্রত্যাশা করেন তিনি।